প্রতি বছর বর্ষা এলেই নেপালের পাহাড়ি অঞ্চলগুলো যেন নতুন করে একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী বৃষ্টি আর বজ্রের দেবতা ইন্দ্র যখন আকাশে মেঘ পাঠান, তখন তা আশীর্বাদ আর বিপর্যয় দুটোই বয়ে আনে। প্রবল বর্ষণে দেশটা সবুজ হয়ে ওঠে, ধান ক্ষেত প্রাণ পায়, আর একই সঙ্গে পাহাড়ি রাস্তা, সেতু আর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। গুগরা অঞ্চলের মতো জায়গাগুলো মাসের পর মাস বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্নতার মধ্যেই বেঁচে থাকে মানুষ। আর সেই মানুষের জীবনধারার কেন্দ্রবিন্দুতে আছেন কয়েকজন অসাধারণ মানুষ, যাদের নাম হচ্ছে রামা, গণেশ, মায়েল্লা কিংবা শুক্কার। তারা কেউ রাজা নয়, কেউ নায়ক নয়, কিন্তু পাহাড়ের মানুষের কাছে তারা বেঁচে থাকার ভরসা। রামা এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন। প্রায় 50 কিলোমিটারের মধ্যে একমাত্র দোকানদার এবং জ্বালানি সরবরাহকারী তিনি। এখানে বিদ্যুৎ থাকে না, লোডশেডিং নিত্যদিনের সঙ্গী। তাই জেনারেটর চালাতে দরকার পেট্রোল ও ডিজেল। গুরকা শহর থেকে জ্বালানি এনে পাহাড়ি গ্রামে পৌঁছে দেওয়ার দায়িত্ব রামার কাঁধে। এক একটা যাত্রায় সে পায় মাত্র 30 ইউরো। অথচ এই যাত্রা মানে প্রায় 24 ঘন্টার জীবন বাজি রাখা। বর্ষার সময় রাস্তা বলতে কিছুই থাকে না, সব কাদা, পানিতে ডুবে থাকা গর্ত আর ধ্বংসস্তূপ হয়ে যায়। গাড়ি চলার মতো নয়, তবুও তাকে চলতে হয়। রামা জানে গ্রাম তার দিকে তাকিয়ে আছে। সে দেরি করলে অন্ধকারে ডুবে যাবে তার পুরো গ্রাম। অন্যদিকে আছেন গণেশ, বর্ষাকালেও চলা কয়েকজন বাস চালকদের একজন। পাহাড়ি এই পথে বাস চালানো মানে প্রতিদিন মৃত্যুর সঙ্গে চোখাচোখি হওয়া। শুকনো মৌসুমে যেখানে 4 ঘন্টা লাগে, বর্ষার সময় সেখানে সময় লাগে প্রায় 12 ঘন্টারও বেশি। কখনো পৌঁছানো যায়, আবার কখনো তো পৌঁছানোই যায় না। গণেশ বুদ্ধের বাণীতে বিশ্বাসী। প্রতিবার স্টিয়ারিং ধরার আগে সে মনে মনে বলে, ধৈর্যই শক্তির প্রকৃত রূপ। বাসে যাত্রী, মালপত্র আর চালকের সঙ্গে সহকারী সুরেশ। রাস্তার কাদায় বাস আটকে গেলে সবাই নেমে ঠেলে। কখনো বালুর বস্তা দরকার হয়, কখনো কোদাল, এমনকি একসময় বাধ্য হয়ে রাস্তার পাশে রাখা সরকারি বালুর বস্তাও পর্যন্ত ধার নিতে হয়। পাহাড়ি পথে শুধু গাড়িই নয়, মানুষও লড়ে। জেটি আর তার বৃদ্ধ মা প্রতিদিন পাথর ভাঙে রাস্তা মেরামতের জন্য। এক মাসে পাথর ভেঙে তারা পান প্রায় 60 ইউরো। তবুও এই কাজ না করলে তাদের পরিবার না খেয়ে থাকবে। বৃষ্টিতে কাজ বন্ধ থাকে, তখন কষ্ট আরো বাড়বে। হাত কেটে যায়, চোখে পাথরের কণা ঢোকে, শরীর ব্যথায় ভেঙে পড়ে। এইসব কষ্টের মাঝেও মানুষ আসে আর বলে এটাই তো জীবন। বর্ষার সময় ট্রাক চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠলে পাহাড়ের পুরনো ভরসা হয়ে ওঠে খচ্চর। শুক্কার নামের এক সাবেক খুরকা সেনা এখন খচ্চর চালিয়ে মাল টানেন। দিনে 8 ঘন্টা পাহাড় বেয়ে হাঁটা, পিঠে শত শত কেজি মাল। তার উপার্জন হয় মাত্র 30 ইউরো। এই টাকা দিয়ে সে তার 3 মেয়ের পড়াশোনা এবং সংসার চালায়। খচ্চররা সেতু পার হতে ভয় পায়, কিন্তু অভ্যাস হয়ে গেলে তারাও এড়িয়ে চলে। এখানে একটু ভুল মানেই খচ্চর কিংবা মানুষ, তাদের মৃত্যু পুরোপুরি অনিবার্য। তাই প্রতিবার যাত্রার আগে শুক্কার দেবতার কাছে প্রার্থনা করে। এভাবেই চলতে থাকে জীবন। তবে ঋতু বদলালেও নেপালের মানুষের জীবন কিন্তু কখনো বদলায় না। নেপালে এখন শীতকাল, তবে এই ঋতু আর বেশি দিন থাকবে না। চলে আসছে গ্রীষ্মকাল। শীতের দীর্ঘ 6 মাস পেরিয়ে গেলে ধীরে ধীরে জেগে উঠবে হিমালয়। বরফে ঢাকা পাহাড়, জমে থাকা নদী আর নিশ্চুপ গ্রামগুলো আবার প্রাণ ফিরে পাবে। পাহাড়ের চূড়ায় থাকা গ্রামগুলোর সঙ্গে বাইরের দুনিয়ার যোগাযোগ ধীরে ধীরে শুরু হবে। বরফ গলার সঙ্গে সঙ্গে মাঠ তার জীবন ফিরে পাবে। কৃষকরা আবার জমিতে নামবে। কেউ কেউ তো মজা করে বলেন এই পাহাড়ি ধুলোই নাকি হিমালয়ান পাউডার, প্রকৃতির তৈরি প্রসাধনী। নেপালের বেশিরভাগ গ্রামগুলোতে তেমন কিছুই নেই, না আধুনিক সুযোগ সুবিধা, না আরাম। সারা জীবন শুধু কাজ আর কাজ। পড়াশোনার সুযোগ খুবই কম এখানে। তবে এখন রাস্তা এসেছে, তাই মানুষ আশা করছে একদিন হয়তো তাদের জীবন বদলাবে। কারণ রাস্তা মানেই জ্ঞান, চিকিৎসা আর নতুন দুনিয়ার দরজা খুলে যাওয়া। নেপাল যেন প্রকৃতির তৈরি একটি দুর্ভেদ্য দুর্গ। বিশ্বের 10টি সর্বোচ্চ পাহাড়ের মধ্যে 8টি রয়েছে এখানে। এই ভৌগোলিক অবস্থান যেমন দেশটিকে অনন্য করেছে, তেমনি উন্নয়নের পথে বড় বাধাও হয়ে দাঁড়িয়েছে। সরকার এখানে সারা দেশে রাস্তার কাজ শুরু করেছে, কিন্তু দুর্গম অঞ্চলে এখনো সরু পাহাড়ি পথই ভরসা। একটুখানি ভুল মানেই মৃত্যু। বরফে ঢাকা রাস্তায় যখন গাড়ি চলতে পারে না, তখন দায়িত্ব এসে পড়ে খচ্চর আর ইয়াকের উপর। মানুষ আর পশু দুইজনেই এখানে একসঙ্গে টিকে থাকে।
নেপালের অনেক শহরে এখনো সড়ক পথে পৌঁছানো যায় না, যেমন সিমিকোট। সমুদ্রপৃষ্ঠ থেকে এটি প্রায় 2900 মিটার উঁচুতে অবস্থিত একটি জনপদ, যেখানে যেতে হলে ছোট বিমান বা 3 দিনের পাহাড়ি হাঁটা পথই ভরসা। এই পথ ধরেই চলে খচ্চরদের কাফেলা, যারা খাদ্য, জ্বালানি আর ঔষধ পৌঁছে দেয় গ্রামে গ্রামে। তেমনি এক গ্রামের মেয়র হচ্ছেন প্রজ্জ্বল। আজ তিনি ফিরছেন নিজের গ্রামে, সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চালান। তার সঙ্গে রয়েছে ওষুধ আর বিশেষভাবে টিকা, যার জন্য প্রায় 1,500 মানুষ তার দিকে তাকিয়ে আছে। লিমি উপত্যকায় নেই কোনো হসপিটাল, নেই কোনো ডাক্তার। দীর্ঘদিনের লড়াইয়ের পর সরকার থেকে এই ওষুধ আর টিকা জোগাড় করে তিনি ফিরছেন। 4 মাস ধরে কাঠমান্ডুতে ঘুরে বেরিয়েছেন সাহায্যের জন্য। পরিবার থেকে এতদিন দূরে থেকে এই কাজ করা মোটেও সহজ নয়, কিন্তু তিনি জানেন এটা না করলে গ্রামের ভবিষ্যৎ অন্ধকার। তার যাত্রা শুরু গাড়িতে হলেও কিছু দূর যাওয়ার পর রাস্তা শেষ হয়ে যায়। এরপর শুরু হয় পায়ে হাঁটার যুদ্ধ। খাড়া পাহাড়, ধসে পড়া পাথর আর মৃত্যু ভয়, সবকিছু উপেক্ষা করেই তিনি সামনের দিকে এগোচ্ছেন। তার ঔষধের বাক্সগুলো এতটাই সংবেদনশীল যে খচ্চরের পিঠে তোলা যাবে না। তাই তিনি সযত্নে নিজের হাতে ধরে নিয়ে এই দুর্গম পাহাড় পাড়ি দিচ্ছেন। পথে পাথর পড়ার আশঙ্কা, একটুখানি অসতর্কতা মানেই খাদে পড়ে যাওয়া, উচ্চতায় শ্বাস নিতে কষ্ট। 4500 মিটার উপরে উঠলে শরীর ভারী হয়ে আসে, পেশি আর কাজ করতে চায় না। এত সমস্যার পরেও তিনি নিজের জীবন বাজি রেখে তার গ্রামের কথা ভেবে তিনি পাড়ি দিচ্ছেন এই ভয়ানক রাস্তা। রাত নামলে তাপমাত্রা হঠাৎ কমে যায়, বরফ ভেঙে পানি সংগ্রহ করতে হয়। তাঁবুতে গা গুটিয়ে তার রাত কাটে। খচ্চর চালকের ভয়, আর একটু উপরে উঠলেই বরফে পা ঢুকে পশুগুলোর পা ভেঙে যেতে পারে। তবে এত সমস্যার পরেও শেষ পর্যন্ত 5000 মিটার উচ্চতায় তারা পৌঁছাতে পারে। তবে তার গন্তব্য পথ আরও উপরে, প্রায় 6000 মিটার উচ্চতা থাকা এক গ্রাম। এখান থেকে শুরু হয় সবচেয়ে কঠিন অংশ। খচ্চরগুলো আর উপরে উঠতে চায় না, বাধ্য হয়ে কিছু মালপত্র রেখে যেতে হয় এখানেই, কারণ টিকা আর ওষুধ তো বাঁচাতেই হবে। এই সিদ্ধান্তই দলটি এগিয়ে যায়। শেষমেশ পৌঁছানো হয় লিমি উপত্যকা। 6000-এরও মিটার বেশি উঁচু পাহাড়ে ঘেরা এই উপত্যকায় বাস করে প্রায় 1500 মানুষ। পাহাড়, নদী আর প্রকৃতির সঙ্গে প্রতিদিনের লড়াই করেই তাদের বেঁচে থাকতে হয়। নেপাল একটি ছোট দেশ, কিন্তু ভৌগোলিকভাবে অত্যন্ত বৈচিত্র্যময় দেশ। দক্ষিণে সমতল তেরাই অঞ্চল, মাঝখানে পাহাড়, আর উত্তরে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা হিমালয়। এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 3 কোটি। এর বড় একটি অংশ এখনো গ্রামে বাস করে, যেখানে আধুনিক সুযোগ সুবিধা খুবই সীমিত। নেপালের সমাজ বহুজাতি ও বহু সংস্কৃতির মিলনস্থল। এখানে শতাধিক জাতিগোষ্ঠী আর ভাষার মানুষ একসঙ্গে বসবাস করে। ধর্মের দিক থেকে নেপাল মূলত হিন্দু প্রধান দেশ। প্রায় 80% মানুষ হিন্দু ধর্ম এখানে অনুসরণ করে। এরপর রয়েছে বৌদ্ধ ধর্ম, যা নেপালের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। গৌতম বুদ্ধের জন্মভূমি লুমিম্বি এই দেশেই অবস্থিত। এছাড়াও ইসলাম, কিরাত, খ্রিস্টান আর আদিবাসী ধর্মাবলম্বীরাও এখানে বসবাস করে। বিভিন্ন ধর্মের মানুষ তুলনামূলক শান্তিপূর্ণভাবে এখানে সহাবস্থান করে। শিক্ষা ব্যবস্থার দিক থেকে নেপাল এখনও উন্নয়নশীল। শহরে স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয় থাকলেও গ্রামাঞ্চলে শিক্ষার সুযোগ খুবই সীমিত। অনেক পাহাড়ি গ্রামে এখনও শিশুদের স্কুলে যেতে হয় কয়েক ঘন্টার হাঁটা পথ। দারিদ্র্য আর দুর্গম পথের কারণে অনেক শিশুই পড়াশোনা ছেড়ে দেয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকার শিক্ষার হার বাড়ানোর চেষ্টা করছে। মেয়েদের শিক্ষা বাড়াতে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। নেপালের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। বেশিরভাগ মানুষ ধান, ভুট্টা, গম আর আলুর চাষ করে এখানে জীবিকা নির্বাহ করে। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ দেশের অর্থনৈতিক বড় ভরসা। অনেক নেপালি কাজ করতে যায় ভারতে, মধ্যপ্রাচ্যে আর মালয়েশিয়ায়। পর্যটন নেপালের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা আর হিমালয়ের সৌন্দর্য দেখতে প্রতি বছর এখানে লাখো পর্যটক আসে। তবে গ্রামাঞ্চলে মানুষের জীবন কিন্তু এখনো কঠিন। বিদ্যুৎ, স্বাস্থ্য ব্যবস্থা, নিরাপদ রাস্তা, সবকিছুরই অভাব রয়েছে এখানে। এর উপর জলবায়ু পরিবর্তন নেপালের জন্য বড় হুমকি। হিমবাহ গলছে, নদীর বন্যা বাড়ছে, পাহাড়ে ভূমিধস হতে। অথচ নেপাল পৃথিবীর সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী দেশগুলোর একটি। তবুও ক্ষতির বোঝা বইতে হচ্ছে তাদেরই সবচেয়ে বেশি। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।